প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইন্দোনেশিয়াকে বহুমাত্রিক ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র দিচ্ছে ভারত। বহুমাত্রিক উৎক্ষেপণ করা বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস এবং আকাশে নিক্ষেপ করা যোগ্য ক্ষেপণাস্ত্র আস্ত্রা ইন্দোনেশিয়াকে সরবরাহ করতে যাচ্ছে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজধানী জাকার্তা সফরকালে দুই দেশের মধ্যে এই চুক্তি হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় এক সরকারি কর্মকর্তা। ভারতীয় সূত্রগুলোর তথ্য অনুযায়ী বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রায় 63 কোটি মার্কিন ডলারের এই প্রতিরক্ষা চুক্তি মোদির 2 দিনের ইন্দোনেশিয়া সফরেই সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই চুক্তি সম্পন্ন হলে ব্রহ্মোস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেডের নির্মিত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কেনা তৃতীয় দেশ হবে ইন্দোনেশিয়া। এর আগে ভারত থেকে এই ক্ষেপণাস্ত্র নিয়েছিল ভিয়েতনাম এবং ফিলিপিন্স। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে এই সহযোগিতাকে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে বিশ্লেষকরা। তাদের মতে এই চুক্তি ভারতের প্রতিরক্ষা রপ্তানিতে বড় অগ্রগতি এনে দেবে। একই সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি ইন্দোনেশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করবে। ব্রহ্মোস ও আস্ত্রার দৌরাত্ম্য কত? ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মোস বিশ্বের অন্যতম দ্রুতগতির ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি স্থল, সমুদ্র এবং আকাশ 3টি প্ল্যাটফর্ম থেকেই উৎক্ষেপণ করা যায়। অন্যদিকে আস্ত্রা হল দৃষ্টিসীমার বাইরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যেটি আকাশ থেকে আকাশে নিক্ষেপ করা যোগ্য ক্ষেপণাস্ত্র, যেটি ইন্দোনেশিয়ার বিমান বাহিনীর রুশ নির্মিত সুখোই যুদ্ধ বিমানেও সংযুক্ত করা সম্ভব। এর আগে মার্চ মাসে ইন্দোনেশিয়া জানিয়েছিল যে তারা ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার বিষয়ে ভারতের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে। তখন ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল চুক্তিটির সম্ভাব্য মূল্য 20 থেকে 35 কোটি মার্কিন ডলার হতে পারে। একই সঙ্গে এ বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গত বছর পাকিস্তানের সঙ্গে 4 দিনের সংঘাতে প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবহার করার পর আন্তর্জাতিক বাজারে ক্ষেপণাস্ত্রটির প্রতি আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সংযুক্ত আরব আমিরাত সহ আরও বেশ কয়েকটি দেশ এই ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এদিকে জাকার্তা সফরে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, আঞ্চলিক যোগাযোগ এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে কৌশলগত সমন্বয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ভারতীয় সূত্র জানিয়েছে, ব্রহ্মোস চুক্তির আওতায় ধাপে ধাপে ক্ষেপণাস্ত্র সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, প্রয়োজনীয় অবকাঠামো, অপারেটরদের প্রশিক্ষণ, মরামতি সেবা এবং দীর্ঘমেয়াদী কারিগরি সহায়তাও অন্তর্ভুক্ত থাকবে। 2024-25 অর্থবছরে ভারত ও ইন্দোনেশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল 28.15 বিলিয়ন মার্কিন ডলার। আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া বর্তমানে ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। সফরের আগে মোদী বলেন, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর ভারতের অ্যাক্ট ইস্ট নীতি, ইন্দো প্যাসিফিকের মুক্ত, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক অঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি এবং আঞ্চলিক সুরক্ষা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। এদিকে ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে? সারা বিশ্বের পর্যবেক্ষক ও ইতিহাসবিদদের জন্য ভারতের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য তাজমহলের আয়ু বোধহয় ফুরিয়ে আসছে। উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট গতকাল সোমবার কেন্দ্রীয় সরকার ও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে ASI-কে নোটিশ জারি করে উত্তরপ্রদেশেরই আগ্রা আদালতের একটি আদেশ সম্পর্কে তাদের মতামত জানতে চেয়েছে। উত্তরপ্রদেশের আগ্রা আদালত অতীতে তাজমহল জরিপের উদ্দেশ্যে এই সৌধের স্থিরচিত্র ও ভিডিওগ্রাফির জন্য অ্যাডভোকেট কমিশনার নিয়োগে অনুমতি দেননি। অর্থাৎ তাজমহল জরিপ করার যে আবেদন এক আইনজীবী 2015 সালে করেছিলেন, সেই আবেদন অতীতে খারিজ করে দিয়েছিলেন আগ্রা আদালত। সম্প্রতি সেই মামলার শুনানি করেই সোমবার এলাহাবাদ হাইকোর্ট জানতে চেয়েছেন কেন তাজমহলের নিচে মন্দিরের অস্তিত্ব খুঁজতে জরিপ করা যাবে না। আবেদনকারীর পক্ষে উপস্থিত আইনজীবী হরিশঙ্কর জৈনের বক্তব্য শোনার পর এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রোহিত রঞ্জন আগারওয়ালের বেঞ্চ জানতে চান কেন সৌধের জরিপ করা যাবে না। আবেদনকারী আইনজীবী জৈনের দাবি, বিশ্বখ্যাত এই স্মৃতিসৌধটি আসলে একটি প্রাচীন হিন্দু মন্দির যার নাম তেজ মাহালয়। এটি ভগবান মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গী করা হয়েছিল। হিন্দু দেবতা মহাদেবকে মামলাটির মূল পক্ষ করা হয়েছে, যেমন সাধারণ মানুষকে করা হয়। মহাদেবকে মূল পক্ষ করে তার পরম বন্ধু আইনজীবী হরিশঙ্কর জৈন এবং আরও কয়েকজন ভক্তের মাধ্যমে এই পিটিশন করা হয়েছে। বিতর্কিত রাম মন্দির বাবরি মসজিদ নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের রায়ের পর বছর কয়েক আগে হিন্দুত্ববাদী হরিশঙ্কর জৈনের ছেলে আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন এক সাক্ষাৎকারে প্রথম আলোকে বলেছিলেন, যেসব সৌধের নিচে হিন্দুদের কথিত পবিত্র স্থান রয়েছে একটি দীর্ঘ তালিকা প্রস্তুত করেছেন তারা। এই তালিকা দীর্ঘ। বিষ্ণু শঙ্কর বলেছিলেন, এসব স্থান বেছে বেছে বের করে মামলা করা হবে। বর্তমানে সেই কাজই করছেন পিতা পুত্রের এই দল। বিষ্ণু শঙ্কর জৈন এই প্রতিবেদককে জানিয়েছিলেন তারা হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত। কেন তাজমহলকে হিন্দু মন্দির বলা হচ্ছে? এলাহাবাদ হাইকোর্টের মামলায় বাদী পক্ষ আবেদনকারী একটি ঘোষণামূলক ডিক্রি ও নিষেধাজ্ঞার দাবি জানিয়েছে, যার মূল বক্তব্য হল এই স্মৃতিসৌধটি একটি হিন্দু মন্দির, তাই বাদী পক্ষ তথা হিন্দু সম্প্রদায়ের সদস্যদের তাজমহল প্রাঙ্গণের ভেতরে পূজা করার অনুমতি দেওয়া প্রয়োজন। বাদী পক্ষের সেই দাবির পরিপ্রেক্ষিতে এলাহাবাদ হাইকোর্ট সরকার ও ASI এর কাছে জানতে চেয়েছেন বিষয়টি নিষ্পত্তি করার জন্য কেন জরিপ করা হবে না।
বিতর্কিত রাম জন্মভূমি বাবরি মসজিদ ভূমির মালিকানা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তিতে এই এলাহাবাদ হাইকোর্টই অন্যতম কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন। 2010 সালের 30 সেপ্টেম্বর হাইকোর্টের লখনৌ বেঞ্চ 2:1 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় দিয়েছিলেন অযোধ্যার বিবাদমান 2.77 একর জমি হিন্দু দেবতা রামলালা, রক্ষণাবেক্ষণকারী নির্মোহী আখড়া এবং সুন্নি ওয়াকফ বোর্ডের মধ্যে সমান 3 ভাগে ভাগ করে দেওয়া যেতে পারে। তাজমহলের পরিপ্রেক্ষিতে আবেদনকারীরা দাবি করেছেন ভারতের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদের অধীনে সৌধের ভেতরে দর্শন ও পূজা করার মৌলিক অধিকার হিন্দুদের রয়েছে। এরপর 2019 সালে তাজমহলের জরিপ করতে একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগের আবেদন করা হয়েছিল। তবে ওই সময় আগ্রার অতিরিক্ত দেওয়ানি বিচারক সিনিয়র ডিভিশন ওই আবেদন খারিজ করেছিলেন। আদালত যুক্তি দিয়েছিলেন বাদীপক্ষ তাজমহলে সুনির্দিষ্ট জায়গা দাগ নম্বর নিশ্চিত করার জন্য কোনো রাজস্ব নথি যেমন খতিয়ান বা খসড়া দাখিল করতে ব্যর্থ হয়েছে। সম্পত্তির বর্ণিত সীমানা ও আয়তন 77 বিঘা বিবাদী পক্ষের নথির সঙ্গে মেলেনি। এই আদেশের বিরুদ্ধে 2026 এপ্রিল মাসে একটি রিভিশন পিটিশন সংশোধনী আবেদন রক্ষণাবেক্ষণের যোগ্য নয় বলে গণ্য করেন আগ্রার অতিরিক্ত জেলা জজ। এই দুটি আদেশকেই চ্যালেঞ্জ জানিয়ে বাদীপক্ষ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। আবেদনে বাদীপক্ষ মূল মামলায় করা নিম্নলিখিত সুনির্দিষ্ট ঐতিহাসিক ও স্থাপত্য সংক্রান্ত দাবিগুলো উল্লেখ করে বলেছে, কথিত প্রাচীন তেজ মহালয় মন্দিরটি যেখানে দেবতা আগ্রেশ্বর মহাদেব বিরাজ করছেন সেটি 1155-56 খ্রিস্টাব্দে রাজা পরমর্দী দেব নির্মাণ করেছিলেন। প্রসঙ্গত, ইউনেস্কো তাজমহলকে একটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে এবং বিষয়টি ভারত সরকারের পর্যটন বিষয়ক ওয়েবসাইটে লেখা হয়েছে। সেই ওয়েবসাইটেই বলা হয়েছে এটি তৈরি করেছিলেন মোগল সম্রাট শাহজাহান তার পত্নী মমতাজ মহলের স্মৃতিতে। ওয়েবসাইটে মমতাজ মহল ও শাহজাহানের ছবি মানে হাতে বা কম্পিউটারে করা পেন্টিংও রয়েছে। ইতিহাসবিদদের বক্তব্য, তাজমহল বানানোর কাজ শুরু হয় 1631 খ্রিস্টাব্দে এবং শেষ হয় 1653 সালের আশেপাশে। বছর দশেক আগে হিসাব করে দেখা যায় এই স্মৃতিসৌধটির বাজার মূল্য 50 বিলিয়ন বা 5000 কোটি ডলারেরও বেশি। এটি ভারতের মুখ্য পর্যটন কেন্দ্র। কিন্তু হিন্দুত্ববাদী আইনজীবীরা এই বক্তব্য মানতে নারাজ। তাদের বক্তব্য, সময়ের সাথে সাথে এই স্মৃতিসৌধটি রাজা মানসিংহের নিয়ন্ত্রণ ও মালিকানায় চলে আসে এবং পরবর্তী সময়ে সপ্তদশ শতকে জয়পুরের রাজা জয়সিংহ এই স্থানে অর্থাৎ তাজমহলে অভিষিক্ত হন। এরপর মোগল শাসক শাহজাহান রাজা জয়সিংহের কাছ থেকে কথিত তেজ মহালয় প্রাসাদটি জোরপূর্বক দখল করেন এবং তার মৃত রানীর স্মৃতিসৌধে পরিণত করেন। এই রূপান্তরের জন্য বিতর্কিত সৌধটির কিছু অংশ পরিবর্তন করে ইসলামিক বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছিল। হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিনিধিরা আরও দাবি করেন 109টি প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্য ও ঐতিহাসিক প্রমাণ রয়েছে যা প্রমাণ করে এই সম্পত্তিটি একটি হিন্দু মন্দির। মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে এএসআই অবৈধভাবে মুসলমানদের গত শুক্রবারে তেজ মহালয় বা তাজমহলের নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে। এ কারণে দর্শনার্থীদের প্রবেশে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং ভবন চত্বরের বেশ কিছু তলা তালালব্ধ রাখা হচ্ছে। বাদীপক্ষের দাবি, হিন্দু পূজা ও দেবতার আরাধনা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এই সম্পত্তির ব্যবহার অবৈধ। আবেদনে জোর দেওয়া হয়েছে বিতর্কিত সম্পত্তির পরিচয় নিয়ে কোনো বিরোধ নেই, কারণ এটি একটি সর্ববিদিত প্রাচীন স্মৃতিসৌধ। তাছাড়া আবেদনকারীদের যুক্তি, সৌধটির শারীরিক বৈশিষ্ট্য, কাঠামোগত বৈশিষ্ট্য এবং তালালব্ধ অংশগুলো কেবল মৌখিক সাক্ষ্য দিয়ে কার্যকর নির্বাহিত করা সম্ভব নয়। আবেদনে দাবি করা হয়েছে এএসআই নিয়ন্ত্রিত এই সৌধটিতে তাদের অবাধ প্রবেশের অধিকার নেই, যার ফলে কার্যকর নিরপেক্ষ নির্ণয়ের জন্য আদালত নিযুক্ত একজন ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফার নিয়োগ দেওয়া অপরিহার্য। এই পটভূমিতে আবেদনকারীরা দাবি করেছেন হাইকোর্ট যেন আগ্রা আদালতের আদেশ বাতিল করেন এবং ট্রায়াল কোর্টকে নিরপেক্ষতার ভিত্তিতে অ্যাডভোকেট কমিশনার নিয়োগের আবেদনটি নিষ্পত্তি করার নির্দেশ দেন। এছাড়া অন্তর্বর্তীকালীন একটি স্থগাদেশের আবেদনে অনুরোধ করা হয়েছে হাইকোর্ট যেন এএসআই এর পরিচালককে নির্দেশ দেয় আবেদনকারীদের উপস্থিতিতে ভবনের ভেতর ও বাইরের ছবি তোলা হয় এবং তা বর্তমান বিচারিক প্রক্রিয়ায় দাখিল করা হয়। বিষয়টি নিয়ে অবগত আইনজীবীরা মনে করছেন তাজমহল নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল এবং যা 6 জুলাই একটি প্রাতিষ্ঠানিক রূপ পেল তা একটি নতুন বিতর্কের সূচনা করেছে। একইভাবে ভারতে নতুন এক বিতর্কের সূচনা হয়েছিল 3 দশক আগে বাবরি মসজিদকে কেন্দ্র করে, যা 2019 সালে ভারতে রাম মন্দির বলে আদালত চিহ্নিত করেছিলেন। তাজমহলের কপালে কি লেখা আছে তা বোঝা যাবে আর কয়েক বছরের মধ্যেই। সবশেষ জানিয়ে দেব, ওপেকের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, তেলের দাম নামতে পারে $40। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেলের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার পর এবার নতুন সংকটের মুখে পড়েছে তেল উৎপাদনকারী দেশগুলির জোট ওপেক। অভ্যন্তরীণ কোন্দাল এবং সদস্য দেশগুলির উৎপাদন কোটা নিয়ে বিরোধের জেরে প্রায় 70 বছরের পুরনো এই জোট ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী স্বাভাবিক হওয়ার পর থেকে সদস্য দেশগুলির মধ্যে উৎপাদন বাড়ানোর প্রতিযোগিতা শুরু হওয়ায় বাজারে তেলের অতিরিক্ত সরবরাহের ঝুঁকি তৈরি হয়েছে, যা তেলের দামকে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে পারে। হরমুজ প্রণালী পুনরায় সচল হওয়ায় যুদ্ধকালীন ক্ষতি পুষিয়ে নিতে ইরাক ও কুয়েতের মতো সদস্য দেশগুলি দ্রুত তেল উৎপাদন বাড়াতে মরিয়া। জোটের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক ইরাক ইতিমধ্যেই উৎপাদন লক্ষ্যমাত্রা উল্লেখযোগ্যভাবে না বাড়ালে ওপেক ছাড়ার ইঙ্গিত দিয়েছে। দেশটির লক্ষ্য এখন দৈনিক 5 লাখ থেকে 7 লাখ ব্যারেল তেল উৎপাদন করা। এর আগে গত এপ্রিলে অভ্যন্তরীণ বিরোধের জেরে সংযুক্ত আরব আমিরাত জোট থেকে বেরিয়ে যায়, যা ওপেকের সংহতিকে দুর্বল করে দিয়েছে। ওপেকের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরব এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরাক বা কুয়েতের বিপরীতে লোহিত সাগর হয়ে রপ্তানির সুযোগ থাকায় সৌদি আরব যুদ্ধের সময়ও তুলনামূলক স্থিতিশীল ছিল। বর্তমানে বৈশ্বিক চাহিদা পুরোপুরি না ফেরায় সৌদি আরব অতিরিক্ত উৎপাদন বাড়িয়ে তেলের দাম কমিয়ে ফেলার পক্ষে নয়।
বিশ্লেষকদের মতে বাজারে অতিরিক্ত তেল ছাড়া সৌদি আরবের জন্য আত্মঘাতী হতে পারে। তবুও অভ্যন্তরীণ চাপ সামলাতে বাধ্য হলে সৌদি আরব উৎপাদন বাড়িয়ে তেলের দাম ব্যারেল প্রতি $40 নামিয়ে আনতে পারে, এমন আর্থিক সক্ষমতাও তাদের আছে। যুদ্ধের সময় জ্বালানি সংকটের কারণে চীন ও ইউরোপের মতো বড় বাজারগুলো তেলের বিকল্প ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠেছে, ফলে চাহিদা যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরতে সময় লাগবে। মার্কেট অ্যানালিস্টদের ধারণা অনুযায়ী 2027-এর আগে কৌশলগত মজুদ পূরণের সম্ভাবনা কম। বাজার বিশ্লেষক কেপলারের তথ্য মতে সরবরাহ বাড়লে তা প্রায় 9 কোটি ব্যারেল তেলের সঙ্গে প্রতিযোগিতায় পড়বে। ক্যাপিটাল ইকোনমিক্সের পূর্বাভাস অনুযায়ী আগামী বছর তেলের দাম ব্যারেল প্রতি $60 এবং 2028 সালে $50 নেমে আসতে পারে। ওপেকের ঐক্য টিকিয়ে রাখা এখন কেবল বাজারের দাম নিয়ন্ত্রণের বিষয় নয়, বরং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান প্রতিযোগিতার মোকাবিলা করার জন্যও জরুরি। তবে সৌদি আরব যদি উৎপাদন বাড়িয়ে দেয় তবে সেটি হবে এক নির্মম বিদ্রূপ, কারণ ইরান যুদ্ধের ফলে বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহ সংকট দেখেছিল। আর এখন সেই ইরান সংকটের জেরেই ইতিহাসের সবচেয়ে বড় অতিরিক্ত সরবরাহের ধস নেমে আসতে পারে। এখন দেখার বিষয় ওপেক তাদের অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে ভারসাম্য বজায় রাখতে পারে নাকি তেলের বাজারে এক ভয়াবহ মূল্যযুদ্ধের সূচনা হয়।